কেন সালাউদ্দিন সাহেব সবচেয়ে খারাপ লোক? বিকজ অফ সালাউদ্দিন সাহেব অপ্রতিরোধ্য, বিকজ অফ সালাউদ্দিন সাহেবের কোনো ডিফেন্স, সালাউদ্দিন সাহেবের সামনে দাঁড়ানো যায় না, এই জন্য সে রয়েছেন। আজকে সে পুতুল, তার কোনো ক্ষমতাই নাই আজকে নির্বাচিত হওয়ার পরে। তার মানে আপনি কথা কোনটা মিন করবেন, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কথায় কথায় রাজুতে আয়, হ্যাঁ, এই খেলা চলবে না আর। ডিপ স্টেট কি? ডিপ স্টেট হলো যারা রাষ্ট্রের আইন কানুনের বাইরে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করার নানা রকম চেষ্টা করে এবং যেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, এই ধরনের একটা চক্রকে ডিপ স্টেট বলা হয়। এটা মানে খুবই ক্যাজুয়াল সাধারণ ব্যাখ্যা। এখন এই ধরনের শক্তি, তাহলে ডিপ স্টেট বনাম জনগণের রাষ্ট্র। এখন আমরা তো কোনো ডিপ স্টেট দ্বারা শাসিত হতে চাই না। আমরা কেন ভোটাধিকারের কথা বলেছি, আমরা কেন নির্বাচিত সরকারের কথা বলেছি? আমরা এই কারণে বলেছি যে যাতে এই আইনি কাঠামোর বাইরের কোনো শক্তি, হ্যাঁ, সেটা দেশি হোক বিদেশি হোক বা নিজেদের স্বার্থে হোক, যাতে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, হ্যাঁ, জনগণের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে না পারে। এই জন্যই তো এই যে জুলাই সনদ, এখন যে ন্যারেটিভ পলিটিক্স, এইটারও যে এইটার ব্যাপারে এই যে কথাবার্তাগুলো আসছে, যেমন আপনার প্রোগ্রামের শিরোনাম কি? তাহলে কি শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন? কে কারে শর্ত দিচ্ছে? কিসের শর্ত? কোথায় আসলো এই শর্ত থেকে? কে কাকে শর্ত দেয়? শর্ত দেওয়ার জন্য একটা অথরিটি লাগবে। কিসের শর্ত সাপেক্ষে বাস্তবায়ন? বিএনপি যে জুলাই সনদ স্বাক্ষর করেছে জাতির সামনে এবং যেই ইস্তেহার প্রণয়ন করেছে, তার মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে। এটা আমি বারবার বলেছি। এই জুলাই সনদ সে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বাধ্য। না করলে জনগণ যে তাকে ভোট দিল এবং সে নিজেও যে হা ভোট চাইলো, সে হা ভোট কিসের জন্য চাইছে? এই জুলাই সনদের জন্যই তো চাইছে। তাহলে সে সেটা বাস্তবায়ন করতে বাধ্য। কিসের শর্ত সাপেক্ষে? এখানে কোনো শর্ত নাই তো। হ্যাঁ, তাহলে এবার আপনার প্রশ্নে আসি। তাহলে এখন এখানে ডিপ স্টেটের রাজনীতি কোনটা এবং জনগণের রাষ্ট্রের রাজনীতি কোনটা? বিএনপি কি এনজিও সরকার, ডিপ স্টেট, এনসিপি এবং এনজিও সরকারের প্রক্সি, হ্যাঁ, এই জামাত, এনসিপি এদের রাজনীতি করবে নাকি জনগণের রাজনীতি করবে? এই সিদ্ধান্ত তো বিএনপিকে নিতে হবে। তাতে করে জুলাই সনদ থাকুক বা যাক, জুলাই সনদের নামে কি সে কি জনগণের অধিকার হরণ করতে পারবে? হাসিনা যেরকম ৭১ চেতনার নামে জনগণের অধিকার হরণ করতে পারছিল? ডেফিনেটলি পারবে না। তাহলে এই যে বয়ানের রাজনীতি করা হচ্ছে এবং আজকে কিছু কিছু তথাকথিত মূলধারার মিডিয়া এমন এমন সংগ্রাম, মানে শিরোনাম, বিএনপি সমালোচনা করতে হবে, করা জরুরি। কিন্তু আমি বলতেছি এখন জুলাই সনদকে কেন্দ্র করে এক ধরনের তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীদের, এই উগ্র ফ্যানাটিকদের সাথে যে মহামেলার যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি, এটা নতুন পোলারাইজেশন বাংলাদেশে, অদ্ভুত ফেনোমেনা। এবং সেটার দিক থেকে মনে হচ্ছে যে, এবং আপনি যে আসিফ নজরুল সাহেবের কথা বললেন, পানি সম্পদ উপদেষ্টার কথা বললেন, সাখাওয়াত সাহেবের কথা বললেন, তার মানে কি এখানে, এবং সজীব ভুইয়া যেটা বলেছে, এখানে সরকারের ভিতরে সরকার ছিল, এটার তদন্ত হওয়া দরকার। তার মানে ইন্টারিম সরকারের মধ্যেও 111 সরকারের এক ধরনের কন্টিনিউশনের আভাস পাওয়া যাচ্ছে আপনার প্রশ্ন থেকেই এবং বাস্তবতা দেখে। তাহলে আমি বলবো সরকারকে জনগণের অধিকার রক্ষার স্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার কিভাবে চলে, সরকারের পাওয়ার কেন্দ্র কিভাবে পরিচালিত হয়, এটা আমরা পার্লামেন্টে স্পষ্ট দেখতে চাই। আমরা কোনো গুপ্ত, কোন রকম কোন আপনার কাভার্ড অপারেশন দেখতে চাই না। সরকার কোন দেশের সাথে কি ডিল করবে, সরকারের পররাষ্ট্রনীতি কি, সরকারের স্বরাষ্ট্রনীতি কি, সরকারের আপনার একনেকের ডিসিশনগুলো কি, প্রকল্পগুলো কি, এগুলো সব স্বচ্ছ হইতে হবে। সরকারের ভেতরে কোনো সরকার থাকতে পারবে না। তাহলে 111 বিচার যে সরকার শুরু করেছে, এবং বিচার করার সাথে সাথে আপনি দেখবেন যে 111 আমল থেকে যারা সক্রিয়, যারা এই ধরনের ডিপ স্টেট পলিটিক্সের সাথে অ্যাক্টিভিটি করে, তারা আজকে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সরকারের ভিতরে সরকারের ছায়া কি এই সরকার দেখা যাচ্ছে নাকি? ডিপ স্টেট প্রত্যেক আমলে, প্রত্যেক পিরিয়ডে অ্যাক্টিভ থাকে। কোন মানে এটা পার্ট অফ পলিটিক্স। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ডিপ স্টেট, ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো পার্ট অফ পলিটিক্স। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। এবং যারা দায়িত্বে থাকে, ক্ষমতা থাকে, তারা এটা ডিল করেই থাকে। কিন্তু এই জন্য জনগণের সরকার কেন, গণতন্ত্র কেন? এই ধরনের ডিপ স্টেটের, গুজামিলের, সুশীল সমাজ মার্কা, এনজিও মার্কা রাজনীতির চেয়ে জনগণের অধিকার রক্ষা করে একটা রাজনৈতিক দলের জন্য জরুরি। একটা রাজনৈতিক দলও যদি এই ধরনের ডিপ স্টেটের পলিটিক্যাল প্রক্সি হয়ে যায়, তাহলে তার আর রাজনীতি থাকে না, তার আর বিশ্বাসযোগ্যতা থাকে না। এই জন্য দেখবেন যে যারা মিথ্যা বলেন, আপনি মিথ্যা বলাটা ক্ষতিকর, অসম্মানজনক, অস্বাস্থ্যকর, কিন্তু আপনি মনে করেন যে পলিটিক্সের প্রয়োজনে আপনি মিথ্যা বলেন, ওকে, মাইনে নিলাম, সেটা অত বড় সমস্যা না, ডেফিনেটলি এটা খারাপ কাজ। কিন্তু আপনি মনে করেন মিথ্যা বইলে আপনার জনপ্রিয়তা বাড়তেছে, মিথ্যা বইলে আপনি আগামী দিনে ক্ষমতায় যাবেন, দেশ চালাবেন, দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা।
দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্যাসিস্টিক পলিটিক্স। এটাই আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তুলছে। আওয়ামী লীগ মিথ্যা বলছে, এটা কোনো সমস্যা না, সে মনে করছে মিথ্যা বলাটা তার অধিকার এবং মিথ্যা বলার কারণে তার জনপ্রিয়তা বাড়তেছে। এই ফেনোমেনাটা তাকে ফ্যাসিস্ট করে তুলছে। এখন কি এই নোশন আপনি দেখতে পাচ্ছেন না? তারা এই যে হাইপ তুললো, এই যে বিএনপি জুলাই সনদ বিরোধী, বিএনপি গুম কমিশন এর প্রস্তাবনা বাতিল করে, অধ্যাদেশ বাতিল করে, মনে হয় আজকে ঘরে ঘরে গুম করা শুরু করে দিচ্ছে, এরকম একটা আবহাওয়া তৈরি হয় না কথাবার্তা যখন শোনেন? তো পরে যখন দেখা গেল না, গুমের ওই যে অধ্যাদেশে সেখানে 10 বছর কারাদণ্ডের বিধান আসছে, বিএনপি সেখানে বলছে এটা অধিকতর আপনার যাচাই বাছাই করে এখানে আজীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের শাস্তি বিধান করে এটা আরো শক্তিশালী ভাবে করা হবে। কিন্তু ন্যারেটিভ বাই দিস টাইম কি, বিএনপির লোক গালাগালি শুরু করলো যে তোমার নিজের এত লোক গুম হয়েছে আর তুমি সেই গুমের অধ্যাদেশ মানতেছো না, কত বড় খারাপ, কত ফ্যাসিস্ট হয়ে উঠছে বিএনপি। এই তার মানে কি, এই যে পলিটিক্সটা এখন সংঘবদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিথ্যা যখন বলা হয়, এটা রাজনীতিটা কি, এটার ফায়দাটা কি, এবং এটা যখন 2 দিন পরে আপনার ভুল প্রমাণিত হয়, তারপরে সে আবার একই জিনিস করবে, এই যে মাস না ঘুরতে আবার আরেকটা হাইপ, আবার আরেকটা সেন্সেশন নিয়ে হাজির হবে। এটা শেষ করি, এই ফেনোমেনাটা বুঝতে হবে, এর মধ্যে দিয়ে সে কি ভুল করে, এটা কি তার ভুল, এটা কি তার বোকামি? নো, এটা পার্ট অফ তার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি করার মধ্য দিয়ে সে সমাজকে টক্সিক করে তুলতে চায়, বিষাক্ত করে তুলতে চায়। কেন সালাউদ্দিন সাহেব সবচেয়ে খারাপ লোক? বিকজ অফ সালাউদ্দিন সাহেব অপ্রতিরোধ্য, বিকজ অফ সালাউদ্দিন সাহেবের কোনো ডিফেন্স সালাউদ্দিন সাহেবের সামনে দাঁড়ানো যায় না, এই জন্য সে রয়্যাল এজেন্ট। জামায়াতের আমির গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে রাজপথে নামার আর কি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সাথে এও বলেছিলেন যে জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদের মোকাবিলা করে 2024 সালের 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণ এখনো জেগে আছে। আপনি কি মনে করেন কিনা জনগণ এখনো জেগে আছে? আসলে উনি তো একজন চিকিৎসক হয়ে উনি রেপের ডিফারেন্ট সংজ্ঞা দিয়েছেন। চিকিৎসক হয়ে উনি বলছেন জনগণ এখনো জেগে আছে। একজন চিকিৎসক হিসেবে জানা দরকার যে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমাতে হয়, না হলে জনগণের ব্রেইন কাজ করবে না। আমি মনে করি যে জনগণ আসলে ঠিক মানে উনার ভাষ্য মতে জেগে নাই। জনগণ জাগে হচ্ছে জনগণের যখন দরকার জাগার তখন, এবং পার্টিকুলারলি 8 ঘন্টা রেস্টেই থাকে জনগণ। এবং এই জনগণই কিন্তু, যে জনগণের কথা উনি 24-এর কথা দিয়ে বলছেন, এই জনগণই কিন্তু 50%-এর বেশি ভোট দিয়ে বিএনপিকে কিন্তু নির্বাচিত করেছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে যে জনগণের কথা উনি বলছেন, যে জনগণের কথা ওনারা সবসময় বলেন, সেই জনগণ হচ্ছে ফেসবুকের জনগণ, যেখানে ওনারা মানে অলরেডি মানে ইলেকশনের আগে ক্ষমতা নিয়েছিলেন এবং ওখানে একটা সরকার গঠনই করে ফেলেছিলেন। তো ওই জনগণ দিয়ে তো আসলে বাংলাদেশ চলে না, ফেসবুক দিয়ে বাংলাদেশ চলে না। এবং যে জনগণ দিয়ে বাংলাদেশ চলে, সেই জনগণই কালকে আপনি দেখেছেন, বা আজকে মনে হয় না, কালকে সংসদে যে আপনি দেখেছেন জুলাই যোদ্ধারা, তারা কিন্তু বলেছেন যে তাদেরকে হাসনাত এবং নাহিদ রিকোয়েস্ট করেছেন যে আপনারা কেন রাজপথে নামেন না। তারা কিন্তু বলেছেন যে না, রাজপথে নামার আমাদের আসলে কোনো প্রয়োজন নাই। এবং যে কথাটি রনি বলছিলেন যে আমরা কি ইন্টারিমের সময়ে কোনো একটা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দেখেছি? দেখেন, এই জুলাই যোদ্ধারা এখন সংসদে আমন্ত্রণ পাচ্ছে, তারা যাচ্ছে, তাদের লিস্ট করা হয়েছে, তাদের সাহায্য করা হচ্ছে এবং অনেকভাবে অনেক চেষ্টা করা হচ্ছে। তো আমি মনে করি যে এই জনগণ হচ্ছে সেই জনগণ যে ফেসবুকের জনগণ না, এবং জনগণের যখন দরকার সেই জনগণ তখন ঘুমাবে, যখন দরকার সে জেগে উঠবে, যখন দরকার সে স্বপ্ন দেখবে। জি, ধন্যবাদ। এই পর্যায়ে রেজাল্ট করিম রনি, আপনার কাছেও একই প্রশ্ন, যে আপনার কি মনে হয় গণভোট, সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নাহিদ হাসনাত কিংবা ডক্টর শফিকুর রহমানের আহ্বানে বা ডাকে জনগণ এখনো ঝাঁপিয়ে পড়বে কিনা? জনগণ ঝাঁপাই পড়বে না, কিন্তু বট আইডি ঝাঁপাই পড়বে। বট আইডি ঝাঁপাই পড়বে, তারা আহ্বান দিলেও ঝাঁপাই পড়বে, না দিলেও ঝাঁপাই পড়বে। আমি আমার প্রিয় ছোট ভাই হাসনাতের একটা বক্তব্য একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার। দেখলাম যে সে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছে তারেক রহমান পুতুল প্রধানমন্ত্রী। এর আগে তারেক রহমান কি ছিল? তারেক রহমান ইলেকশনের আগেই স্বৈরাচার হয়ে গেছিল, তার প্রচন্ড সিকিউরিটি দরকার হয় এবং তাকে কেন্দ্র করে সব তৈরি হচ্ছে। সে আয়রন ম্যান, আরেকটা হাসিনা। আজকে সে পুতুল, তার কোনো ক্ষমতাই নাই আজকে নির্বাচিত হওয়ার পরে। তার মানে আপনার কথা কোনটা মিন করবেন, কোনটা সত্য ধরে নিব আমরা? হ্যাঁ, আপনি যাকে কয়দিন আগেই বলতেছিলেন যে আবার এক কর্তৃত্ব কায়েম করতে যাচ্ছে, সে হাসিনা হয়ে উঠতে যাচ্ছে, আবার আজকেই বলতেছেন সে পুতুল। তা আমি কোনটা বিশ্বাস করব? ফলে তাদের কথাটা মানে আমি যেটা বলি যে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা আমার যারা শ্রদ্ধেয় দর্শক শুনছেন তাদের জন্য, সবার জন্য, যে কেউ যখন ক্রমাগত মিথ্যা বলে, সেটা পলিটিক্যাল লিডার হোক বা আপনার বন্ধু হোক, বান্ধবী হোক, হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, বাবা মা যেই হোক, আপনি তখন কি করবেন? আপনি বুঝতেছেন সে মিথ্যা বলতেছে, আপনি তখন কি করবেন, কি স্ট্র্যাটেজিটা নেবেন?
মানে কিভাবে আপনি এখান থেকে নিজেকে রক্ষা করবেন? ক্রমাগত মিথ্যা যখন বলবে, প্রথম এক সবচেয়ে ভালো পদ্ধতি হলো আমরা প্রথমে কাউন্টার করি যে না আমি সত্য, তুমি যেটা বলছো এটা মিথ্যা, করে দিয়ে এনার্জি নষ্ট করি। কিন্তু যখন এটা তার পার্ট অফ স্ট্র্যাটেজি হয়, তার প্ল্যানের অংশ হয়, তখন আপনি যতই নিজেকে সত্য প্রমাণ করতে চেষ্টা করেন ততই আপনি আরো ভালনারেবল হন। এটা তখন ওয়ার্ক করে না। তখন আপনি কি করেন? তখন আপনি ইগনোর করার চেষ্টা করেন। কিন্তু ইগনোর করলে সে আপনাকে ট্রিগার করবে, কারণ এই কথায় কথায় হাইপ তুলবে। মাস না ঘুরতে আবার আরেকটা ইস্যু নিয়ে আসবে। হ্যাঁ, পিআর যাবে, উচ্চকক্ষ যাবে, জুলাই সনদ যাবে, হ্যাঁ এই আপনার এই সচিবালয়ের ইস্যু যাবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাবে, আবার আরেকটা হাজির হবে। তো ফলে তাহলে আপনি কতক্ষণ ইগনোর করে থাকতে পারবেন? ফলে তাহলে তো আপনাকে এই টক্সিক কন্ডিশন থেকে তো বেঁচে থাকতে হবে, বেঁচে ব্রিদিং স্পেস তো লাগবে আপনার। হ্যাঁ, তার কি করবেন আপনি? তখন সে কি বলে সেটা আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে না, জাস্ট ইগনোর। তখন আপনি খেয়াল করবেন সে কি বলে সেটা গুরুত্বপূর্ণ না, সে কেন বলে, কিভাবে বলে। কেন বলে সেটার ক্ষেত্রে আমরা দেখবো যে তারা আসলে কোনো পলিটিক্যাল পার্টি কিনা, তারা কি ডিপ স্টেটের প্রক্সি কিনা। পলিটিক্যাল পার্টি হলে তারা জনগণের কাছে যাবে। হ্যাঁ, জনগণের কাছে গেলে জনগণ যদি তাদের দাবির সাথে একমত হয়, তাদের দাবি যদি পপুলার হয়, ডেফিনেটলি শুধু আন্দোলন না, তাদেরকে ক্ষমতাই দিবে জনগণ, অসুবিধা নেই তো। আর হলো তারা কিভাবে বলে, তাদের পদ্ধতিটা কি, মানে ট্রুথ অ্যান্ড মেথডের মধ্যে পার্থক্য, মানে সম্পর্ক আছে কিনা, তারা যেটা বলছে সেটা বলার প্রক্রিয়াটাও সত্য কিনা। আপনি শুধু সত্য বললে হবে না। তাহলে কি রেজাল্ট করেন রনি আপনি বলবেন যে সত্য বলার প্রক্রিয়াটাও সহি হইতে হবে। পুরনো বন্দোবস্তের মধ্যে দিকে ঝুঁকে যাচ্ছে কিনা? এই বন্দোবস্ত কথাটা দয়া করে আর বললেন না। মানে হ্যাঁ, বন্দোবস্ত পুরানো। দেখেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারকে আমরা অ্যাকাউন্টেবল দেখতে চাই টু পিপল, জনগণের কাছে, কোনো এনজিওর কাছে না, কোনো ডিপ স্টেটের কাছে না। ফলে বিএনপিকে এটা এই স্ট্রাগলটাতে উইন হইতে হবে। তাদেরকে জনগণের কাছে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তাদেরকে কর্মসংস্থানের দিকে যাইতে হবে। প্রচুর বেকার মানুষ আপনি এখন বলছেন যেগুলো নিয়ে আলাপ হওয়ার কথা, এগুলো আপনি যেগুলো আলাপ করেছেন এগুলো অলরেডি সলভ। জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে এবং যেগুলোতে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো সহই জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। এগুলো তেনা পেছায় লাভ নেই, ন্যারেটিভ করে লাভ নেই। বিএনপি এই অনুযায়ী করে কিনা তখন আমরা সমালোচনা করবো। এখন দেশি বিদেশি, হ্যাঁ, অশিক্ষিত অশিক্ষিত, বুদ্ধিজীবী অবুদ্ধিজীবী মিলে যে হাইপ তুলতেছেন, এটা দুই পয়সার কোনো গুরুত্ব নেই, কারণ জনগণের কাছে তাকে জবাব দিতে হবে। হ্যাঁ, আপনার এসি রুমের বিশেষজ্ঞের কোনো গুরুত্ব নেই এখন। কিন্তু গুরুত্ব জনগণের কাছে। জনগণ রিয়েলি তেল পেতে চায়, জনগণ রিয়েলি চাকরি পেতে চায় ঘুষ ছাড়া, জনগণ রিয়েলি সেবা পেতে চায়, জনগণ কৃষক রিয়েলি ফসলের ন্যায্য মূল্য পাইতে চায়। সংস্কার বলতে তো আমি কোনো এই দফাকে বুঝি না। এখানে কৃষি সংস্কার নিয়ে কোনো আলাপ নেই, কিন্তু কৃষকের সংস্কার সবচেয়ে আগে দরকার। এটা দুধের শিশুও জানে যে কৃষকের ভাগ্য উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নতি হবে না। এরা জানে না, এত বড় বড় বিশেষজ্ঞ নিউ ইয়র্ক লন্ডন থেকে আসছে। এবং সামনে ধান চাষের সময় আসছে এবং তাদের তো দরকার আছে ডিজেল। কৃষকের সার বীজের নিশ্চয়তা দিতে হবে। আপনার এই যে সামনে কালবৈশাখী মৌসুম আসতেছে আপনার, এবং ঢাকা শহরের এই যে, এবং আমার একটা ন্যারেটিভ পলিটিক্স, আমি বললাম যে জনগণকে জিম্মি করে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করা যাবে না। প্রয়োজনে রাস্তাঘাটগুলো 144 দ্বারা জারি করে রাখতে হবে। আন্দোলন করা আবার গণতান্ত্রিক অধিকার, মাঠে ময়দানে করবেন আপনি। মুক্তাঙ্গন আছে, প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান আপনি চিরদিনের মধ্যে বরাদ্দ করে দেন আন্দোলনের জন্য, যত পারেন আন্দোলন করেন। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কথায় কথায় রাজুতে আয়, হ্যাঁ, এই খেলা চলবে না, আর এই মত চলবে না। এই জন্য প্রয়োজন আমি বলেছিলাম চিরদিন রাস্তাঘাটগুলোতে জনস্বার্থে 144 দ্বারা জারি থাকবে।